আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ফাঁদে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজিদুল হক রুবেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ফাঁদে, এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে। আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ যে রাজনীতির দুটি ভাগ আছে, তারা দুই ভাগে ভাগ হয়ে গেছেন। কেউ যুদ্ধের পক্ষে আছেন, কেউ যুদ্ধের বিপক্ষে আছেন। আমি আলোচনায় যাবার আগে আমি সেই কয়েকটি বক্তব্য উল্লেখ করতে চাই। সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, এটা ট্রাম্পের যুদ্ধ, এই যুদ্ধ বেছে নেওয়া হয়েছে, তার কোনো কৌশল নেই, কিভাবে যুদ্ধ শেষ হবে তারও কোনো পরিকল্পনা নেই। স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিকো আল জাজিরাকে বলেন, তিনি মূলত জনসমক্ষে স্বীকার করে নিচ্ছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলিদের ফাঁদে পড়েছে। গ্রিকো বলেছেন, ধারণাটি এমন যে ইসরায়েলিরা এটা করতই, তাই আমাদেরও করতে হয়েছে। যদি তাই হয় তবে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ কোথায় এক আর কোথায় আলাদা তা নিয়ে যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। আর হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রকে অপ্রয়োজনীয় একটি যুদ্ধে টেনে নেওয়ার জন্য ইসরায়েলকে অস্ত্র ও অর্থ দেয়া যুক্তরাষ্ট্রের স্বার্থে হয় কিভাবে? সবারই বক্তব্য একই রকম দেখলাম। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে জানেন বিষয়গুলো, একেবারে বাস্তব অভিজ্ঞতা, আপনার কাছে আসলে জানতে চাই যে আসলে ইসরায়েলকে আসলে কি যুক্তরাষ্ট্রকে টেনে নিয়ে এসেছে এই যুদ্ধের মধ্যে? এক অর্থে আমি বলবো যে, ধন্যবাদ আপনাকে, এক অর্থে টেনে নিয়েছে, খানিকটা ব্ল্যাকমেলও করেছে। টেনে নিয়েছে যদি বলি তাহলে এটা খুব ইতিবাচক বলা হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো আর বোকা রাষ্ট্র না, আর প্রেসিডেন্ট ট্রাম্প তিনিও বোকা মানুষ নন। তো তারা অনেক দিন ধরেই, এবং এখন থেকে না, সেই প্রেসিডেন্ট ওবামা যখন ছিলেন তখন থেকে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বলে মনে করতেন মধ্যপ্রাচ্যে। কারণ এছাড়া অন্য যে দেশগুলো আছে সেগুলো কোনোটাই ইসরায়েলের পাশাপাশি বা ইসরায়েলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা তাদের নাই। আর ইরান তার মিসাইল প্রোগ্রাম এবং তার আগে যদি ধরেন যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে প্রক্সি, তার পক্ষের যেমন হেজবুল্লাহ বলেন, হুতি বলেন, আগে সিরিয়াতে ছিল কিছু, এরকম বিভিন্ন যারা শিয়া গোষ্ঠীর বিভিন্ন সংগঠন যারা আছে, সশস্ত্র সংগঠন মধ্যপ্রাচ্যে, তারা বেশিরভাগই ইরানের সমর্থন পেত। এটা একটা কারণ ছিল ইসরায়েলিদের, কারণ এরা ইসরায়েলের উপর সরাসরি চাপ দিত। সেকেন্ড যেটা ছিল যে ইসরায়েলের মিসাইল প্রোগ্রাম কিন্তু অনেক দিন ধরে, এবং আরেকটা ইসরায়েল বলছি, আমি ইরানের কথা বলছি। তৃতীয় যেটা হচ্ছে যে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান অনেক দিন ধরেই পশ্চিমাদের একটা অস্বস্তি ছিল। ইরান বলছে, আমি শান্তিপূর্ণভাবে এটা করতে চাই, এটা আমার অধিকার আছে, এনপিটির আওতায় আমি সেটা করতে পারি। কিন্তু অনেকেরই ধারণা, বা যারা বিশেষ করে পশ্চিমা বিশেষজ্ঞ আছেন তারা, এবং ইসরায়েল, কারণ ইসরায়েলের ভয় হচ্ছে যে ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র আসে তাহলে তার জন্য এটা অস্তিত্বের সংকট। এখানে বলে রাখা ভালো, ইসরায়েলের কাছেও কিন্তু পারমাণবিক অস্ত্র আছে বলে এটা মোটামুটি জানা, কিন্তু সেটা প্রকাশ করে না, তারা কখনো সেটা স্বীকারও করে না, অস্বীকারও করে না। তখন এই বাস্তবতায় নেতানিয়াহু কিন্তু অনেক দিন ধরেই এই ইরানের বিরুদ্ধে বিশেষ করে তার পারমাণবিক কর্মসূচি এবং মিসাইল কর্মসূচি ধ্বংস করবার জন্য তিনি চেষ্টা করছেন, দেন দরবার করছিলেন। আপনি নিজেও তো তাকে দেখেছেন? আমি দেখেছি, আমি ওয়াশিংটনে কাজ করেছি, এবং আমার সেটা দেখবা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রায় উনি আসেন, নেতানিয়াহু আসেন, এবং এসে তিনি ওই বোর্ড নিয়ে মানুষজনকে, যারা সদস্যরা আছে, দেখাবার চেষ্টা করেন যে ইরান নিউক্লিয়ার বা পারমাণবিক অস্ত্র তৈরির কত কাছাকাছি আছে। তো এটাকে ড্রামাটাইজ করেন, কিন্তু তিনি এটা নিয়ে মোবিলাইজ করার চেষ্টা করেছিলেন। এবারই প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসবার পরে তিনি এই ট্রাম্পের সাথে জায়নিস্ট গ্রুপের, মার্কিন যুক্তরাষ্ট্রে যারা জায়নিস্ট গ্রুপ আছে এবং অর্থনৈতিক শক্তি যারা প্রধানত ইহুদি, তারা কিন্তু ট্রাম্প প্রশাসনের সাথে খুব ঘনিষ্ঠ, এবং তাদের মাধ্যমে এবং নেতানিয়াহু তার ব্যক্তিগত, আমি বলবো, ক্যারিশমা দিয়ে তিনি ট্রাম্পকে এটা বোঝাতে সক্ষম হয়েছেন যে এটা আমার পক্ষে একা যুদ্ধ করে ইরানকে কাবু করা সম্ভব না, যদি তোমরা আসো তাহলে এটা আমি পারবো, এবং ইরান আমাদের কমন এনিমি। ইরান এখন গত জুন মাসেও কিন্তু যখন ইসরায়েল ইরান আক্রমণ করে,
তখনও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার এয়ার পাওয়ার ব্যবহার সহায়তা করে দিয়েছে, জি। সেটা সরাসরি, জি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার প্রসেসিং প্ল্যান্ট যেগুলো আছে এগুলো ধ্বংস করেছে। তো নেতানিয়াহু তখন থেকেই মোটামুটিভাবে প্রেসিডেন্ট মানে এটি 10 বছরও আগে থেকে আপনি যেটি বলছেন। আরও আগে থেকে 10 বছর কেন বলছি, এই প্রশ্ন নিয়ে ধরেন গত 20 বছর ধরে ইসরায়েলিরা ইরানকে কাবু করবার জন্য চেষ্টা করেছে বিভিন্নভাবে, কিন্তু অতি সাম্প্রতিককালে তারা বেশি উদ্যোগ নিয়েছে এবং এই সুযোগটা তারা লাভ করেছে হামাস যখন 2023 সালের ইসরায়েল আক্রমণ করলো। তারপর থেকে কিন্তু ঘটনাপ্রবাহ এমনভাবে গেছে যেখানে যারা ইরানের পক্ষে শক্তি ছিল তারা ক্রমাগত দুর্বল হয়েছে। ইসরায়েল এদেরকে প্রায় বড়ভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং জুন মাসে সরাসরি তারা আক্রমণ করেছে। এবং আক্রমণের পরে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এটা শেষ হয়নি, কারণ 460 কেজির এনরিচড ইউরেনিয়াম যেটাকে বলে, যেটা দিয়ে পারমাণবিক অস্ত্র বানায়, এটা কিন্তু কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ইরানের হাতে এটা ছিল। এখন তখন তারা সিদ্ধান্ত নেয় যে এই একটা খুঁজে যদি না পাওয়া যায় তাহলে ইরানের রেজিম চেঞ্জে যেতে হবে, অর্থাৎ সরকার পরিবর্তন করে ফেলতে হবে যাতে ভবিষ্যতে তারা এই অস্ত্র কর্মসূচিতে আর না থাকে। সেই কারণেই তারা ইরানের কাছে কি আসলে পরমাণু অস্ত্র আছে? পরমাণু অস্ত্র নাই, কিন্তু এই 460 কেজির যে ইউরেনিয়াম এনরিচ, যেটা 60%, 90% গেলে সেটাতে অস্ত্র বানানো যায়। এবং গত 2-3 দিন আগে উইটকফ, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেগোশিয়েট করছিলেন, তিনি বলছেন যে তার কাছে ইরানিরা স্বীকার করেছে, এটা গতকালই ব্রিটিশ পত্রিকা থেকে পড়লাম, যে ওখানে তারা বলছে যে ইরান স্বীকার করেছে তাদের কাছে 11টা অস্ত্র বানাবার মতো ইউরেনিয়াম আছে এবং ইরান বলছে এটা আমি ছাড়বো না। এবং সেই কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েল মিলে সিদ্ধান্ত নিয়েছে এবার আক্রমণ করো, এবং সেই কারণেই 28 ফেব্রুয়ারি এই আক্রমণটা তারা করলো। তো এখন আক্রমণ তারা যে কারণে করলো, তাদের ধারণা ছিল যে তারা প্রথম দিন তাদের নেতৃবৃন্দকে যদি মেরে ফেলে তাহলে পরের দিন রাস্তায় লোক নেমে আসবে, আর এরপর দিন আরেকটা নতুন সরকার গঠন হবে, যেরকমভাবে আমরা ভেনেজুয়েলাতে দেখলাম, আরও অন্যান্য জায়গায় যেগুলি তারা করেছে। তো সেই প্রক্রিয়াটা সফল হয়নি, সেটা বোঝা গেল। আজকে কিন্তু পঞ্চম দিন, তো পঞ্চম দিনেও কিন্তু যুদ্ধ চলমান এবং সেখানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে যুদ্ধটাকে ইরান কেন্দ্রিক রাখতে চেয়েছিল, ইরান কিন্তু সেটাকে ছড়িয়ে দিয়েছে। এখন কিন্তু মধ্যপ্রাচ্যে পুরো জায়গা জুড়ে কিন্তু যুদ্ধের বলতে পারেন যে আঘাত লাগছে, এবং যে কারণে এখন এই বিস্তৃতিটাকে সামাল দেওয়া কিন্তু একটা বড় আশঙ্কা, বড় একটা সমস্যার কারণ হয়ে গেছে। এবং সে কারণে মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট ট্রাম্প কালকে স্বীকার করেছেন যে এখন মধ্যপ্রাচ্যে যারা মার্কিনিরা আছে তাদেরকে উদ্ধার করার কোনো পরিকল্পনাও তারা করেনি, কারণ তারা তো এটা মনে করেনি যে এই জায়গায় যাবে। ইরান সেটাকে সেই জায়গায় নিয়ে গেছে। এবং এই অনিশ্চয়তা থেকে এখন বেরোতে হলে এই নতুন কিছু সৃজনশীল পথ ছাড়া অথবা যুদ্ধ বন্ধ করা ছাড়া আমার কাছে মনে হচ্ছে আর কোনো রাস্তায় সেরকমই একটি আভাস আমরা দেখছি। আপনার কাছে আমি আবারও আসবো, আরও বেশ কিছু বিষয় আমার জানবার আছে। আমি এ পর্যায়ে ডক্টর সাজিদুল হক রুবেলের কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে যে যুক্তরাষ্ট্রকে আসলে ইসরায়েলের ফাঁদে পড়ে এই কাজগুলো করছে? আসলে কে যে কার ফাঁদে পড়েছে সেটা দেখবার বিষয়। আপনি জাকির ভাই এবং আমাদের হুমায়ুন কবির সহ সবাইকে, সকল দর্শককে শুভেচ্ছা। যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের ফাঁদে, এই প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। তো স্যারের আলোচনা আমার বেশ ভালো লাগছিল আর কি, কিন্তু তারপরেও তো আমাকে কিছু বলতে হবে আর কি। আমি আসলে এখানে একটু অন্যভাবে দেখি আর কি বিষয়টা, যে যুক্তরাষ্ট্র এবং তার এই মুহূর্তে তার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই লোকটি একটি ভয়ঙ্কর বিপজ্জনক মানুষ। আমরা সাধারণত রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেট পার্টি যারা প্রেসিডেন্টকে দেখে আসছে, তার মধ্যে তার খুব ব্যতিক্রমী একটা চরিত্রের মানুষ। এবং এই লোকটি হচ্ছে মানুষ কাছে কীভাবে করে সস্তায় তাক লাগানো যাবে সেই কাজ কারবারে ব্যস্ত। বিশেষ করে তার দেশেরও রাজনীতিতে হচ্ছে সামনে বোধহয় একটি নির্বাচন রয়েছে, মধ্যবর্তী নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকেও প্রভাবিত করবার তার একটা ব্যাপার আছে। তো ওই মোটিভটাও কিন্তু তার জন্য খুব গুরুত্বপূর্ণ, তার দেশের রাজনীতি, তার অবস্থান কোথায় সে নিয়ে যেতে চায়। এমনকি তার নাকি একটা খায়েশ আছে,
আপনারা জানেন যে 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ, কিন্তু তার একটা খায়েশ, তার একটা স্বপ্ন আছে, তিনি এটা ভাঙবেন, তিনি তার কনস্টিটিউশন চেঞ্জ করবেন এবং তিনি 3য় মেয়াদে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। এবং সেই প্রেসিডেন্ট হতে গেলে ট্রাম্পকে যারা ভোট দেয় সাধারণত দক্ষিণপন্থী মানুষজন ভোট দেয়, রক্ষণশীল মানুষরা ভোট দেয়, একটু যুদ্ধ ভালোবাসে ভোট দেয়, একটু আমেরিকা সারা পৃথিবীতে হচ্ছে মোড়লগিরি করবে, সারা পৃথিবীতে সে লাঠি ঘোরাবে, এরকম এক শ্রেণীর মানুষ, অতি দক্ষিণপন্থী মানুষরা হচ্ছে ট্রাম্পের রিজার্ভ ভোট আর কি। তো সেই মানুষগুলোই আসলে একে তুষ্ট করা হচ্ছে ট্রাম্পের লক্ষ্য। সেটা তুষ্ট করতে গিয়ে সে তো নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে। এবং এই ইসরায়েলের অবশ্যই হচ্ছে যেটা বলেছেন জিওপলিটিক্যালি ওই জায়গার সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে ইরান, আর বাকি সবাই তো আমেরিকার কোলে উঠে এসেছে আর কি। সৌদি আরবকে বলেন, জর্ডানকে বলেন, আপনি ওমানকে বলেন, সংযুক্ত আরব আমিরাত, সবাই মোটামুটি নানাভাবে জায়গা তৈরি করে দিয়েছে আমেরিকাকে, সবাই হচ্ছে ঘাঁটি তৈরি করে দিয়েছে আমেরিকাকে। তো কেউ তো চ্যালেঞ্জ না, একমাত্র বলা যায় হচ্ছে ওই অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদ, আমেরিকা বিরোধী এবং ইসরায়েল বিরোধী যদি কোনো মাটি থাকে বা কোনো জায়গা থাকে, সে জায়গার নাম হচ্ছে ইরান। এবং ইরানের ঘটনাটা একটা মনে বুঝতে হবে আর একটা ব্যাপার, যে এই বাকি সমস্ত দেশগুলা সেখানে কিন্তু জনগণ খুব বেশি রাজনীতির সাথে যুক্ত হতে পারে না, সেখানে সবাই কিন্তু বাদশাহ, আর সেখানে হচ্ছে আমিরদের শাসন চলে, সেখানে রাজতন্ত্র চলে। কিন্তু ইরানে যে কোনোভাবে হোক সেই গণতন্ত্রের মধ্যে সমস্যা আছে ইরানের গণতন্ত্রের মধ্যে, কিন্তু সেখানে জনগণের পার্টিসিপেটরি একটা জায়গা রয়েছে সেই সরকারের ক্ষেত্রে, সাধারণ জনগণ থেকে এখানে নেতৃত্ব কিন্তু আসে আর কি। এবং খুবই পলিটিক্যালি বলা যায় হচ্ছে খুব এনরিচড হচ্ছে ওই অঞ্চলের মধ্যে ইরান। আর ইরানের এই যদিও সেই 70 দশকে সেই বিপ্লবটিকে আমরা এখন ইসলামী বিপ্লব বলেই চিনি, কিন্তু এটা শুধু ইসলামী বিপ্লব ছিল না, সেটা হাতছাড়া হয়ে গেছে। সেটা বিপ্লব ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে এবং রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব ছিল। রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব, এটা কিন্তু সবার জন্য একটা অ্যালার্ম। অন্যান্য সেই প্রশ্নটা আবারও চলে আসছে যে খামেনির ছেলে দায়িত্ব নিয়ে সেটি আসছে, কিন্তু ওটা পারিবারিক ব্যাপার আসছে, কিন্তু রাজতন্ত্র ভিন্ন বিষয়। রেজা শাহ পাহলাবিদের যখন চলে যেতে হয়েছিল সেটা একটা ভিন্ন বিষয়। এবং ওখানে এই যে বিরাট মুভমেন্টটা তৈরি হয়েছিল 70 দশকে, তার পিছে হচ্ছে ডক্টর মোসাদ্দেকের নেতৃত্ব ছিল, তার পিছে তুদে পার্টির নেতৃত্ব ছিল। মুসলিম বিশ্বের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম বামপন্থী পার্টি ছিল তুদে পার্টি। আপনি মনে করবেন যে খামেনিরা ক্ষমতায় আসবার আগে তাদের রাজনৈতিক দল ছিল না, তখন একমাত্র যে রাজনৈতিক দল ছিল সেটা হচ্ছে তুদে পার্টি ছিল। সেই তুদে পার্টির রক্ত এবং ঘামে এই বিপ্লব গড়ে উঠেছে। কিন্তু শেষ পর্যন্ত অনেকটা আমাদের দেশের 24-এর ইয়ার মতো আর কি, সবাই মিলে আমরা অভ্যুত্থান করলাম, দেখলাম যে শুধুমাত্র জামাতের এমন একটা ভাবসাব যে একটি বিশেষ দলের যেন সবকিছু। তেমনি হচ্ছে সেই 79-এ সেরকম একটা ঘটনা ঘটেছে, খামেনিদের হাতে সবকিছু চলে এসেছে, সবকিছু চলে গেছে আর কি। তখন ছিলেন তাদের নেতা রুহুল্লাহ খামেনি, কিন্তু তাদের রাজনৈতিক দল ছিল না, কিন্তু তখন ব্যক্তি খামেনি খুব জনপ্রিয় ছিলেন। তো সেই ক্ষেত্রে তারা দেখতেছে, এবং তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছিল? ইসরায়েল না, তখন আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার সমস্ত তেল ক্ষেত্রগুলো যাদের ওদের হাতে ছিল, সমস্ত তেল ক্ষেত্রকে বাজেয়াপ্ত করে দিয়েছিল, বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয়করণ, জাতীয়করণ করেছিল এই ইরানিরা। ফলে সেইখান থেকে ইরানের যে ঝোঁকটা, সেই ঝোঁকটা খুব বিপদ আমেরিকার জন্য। আমেরিকার জন্য একটা বিপদ হচ্ছে গিয়ে হলো ইরান। আর ইসরায়েল, আমার মতে ইসরায়েল নিজেই একটা ফাঁদ। এটা ব্রিটিশ এবং আমেরিকানরা এই ফাঁদটা ঢুকাইছে মধ্যপ্রাচ্যে, একটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে দিয়ে, এবং পরবর্তীতে যে বিশাল তেলের একটা ব্যাপার স্যাপার আছে, তেল গ্যাসের এই বিশাল বাণিজ্যর জায়গাটাকে হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করবার জন্য ওই জায়গায় এক ধরনের বিভক্ত করো, শাসন করো, কখনো হচ্ছে ইহুদি মুসলমান, কখনো হচ্ছে শিয়া আর সুন্নি, এইগুলা নিয়ে বিভক্ত পরিকল্পনা, বা মাঝে মাঝে পরিকল্পনা নবায়িত হয়, পরিকল্পনা আপডেট হয় বাস্তবতা, বিশ্ব বাস্তবতার পরিবর্তনের মধ্য দিয়ে। কারণ এক সময় যখন আমি 70 দশকে সেই গণঅভ্যুত্থান বা বিপ্লবের কথা বলছি, তখন তো একটা সোভিয়েত পরাশক্তি ছিল, সেটা তো নাই। ফলে নতুন বিশ্ব বাস্তবতা আসছে, নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার আসছে, তাতে তাদের পরিকল্পনা চেঞ্জ হয়ে যায়। একটা না পরিকল্পনা, সেটা আমি বলতে চাই না। ফলে কে যে কাকে ফাঁদ পাতে, এটা একটা ব্যাপার। আসলে আমি রুবেল ভাইয়ের কাছে আবারও আসবো, আসলে কে কার ফাঁদে পড়েছে এটা বলা মুশকিল, কিন্তু একটি বিষয় বলা হচ্ছিল যে আপনি বলছেন যে আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়েছে, এবং একটি যে
পরিসংখ্যান একটু যদি দেখি, যুক্তরাষ্ট্রে ইরানের আক্রমণের পর এ পর্যন্ত ক্ষতি প্রায় $2 বিলিয়ন। শনিবার থেকে এখন পর্যন্ত যে অন্তত 7টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের ক্যাম্প আরিফজান আলী আল সালেম বিমান ঘাঁটি ও ক্যাম্প বুয়েরিং, ইরাকের এরবিল ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর যা মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় নৌপাত, এবং কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। বড় বড় বেশ কয়েকটি জায়গায় লক্ষ্যবস্তু করা হয়েছে। তাই ইরানিরা কিন্তু এই আক্রমণের আশঙ্কা যখন করছিল, যখন দুই পক্ষের মধ্যে নেগোসিয়েশন চলছিল, তখনও কিন্তু ইরানিরা বলছিল যে আমাদেরকে তোমরা যদি আক্রমণ করো তাহলে কিন্তু সমস্ত মার্কিন ঘাঁটি বা মার্কিন স্বার্থ মধ্যপ্রাচ্যে যা আছে সেগুলোতে আমরা আঘাত করব। আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো বা তার সমর বিশারদরা ভাবেননি যে এটা এই ধরনের আক্রমণ করবে। তাদেরও হিসাবটা হয়তো এরকম ছিল যে সৌদি আরব এবং ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের দুই বড় প্রতিদ্বন্দ্বী। বছর দুয়েক আগে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক ভালো করে দেয়, চীনারা দুতিয়ালি করে সেটা সেই সুযোগটা তৈরি করে। তো তার থেকে তখনকার থেকেই সৌদি আরব এবং ইরানের মধ্যে সহযোগিতা বাড়ছিল। ওমান একটা ছোট দেশ ওখানকার, ওরাই কিন্তু দুতিয়ালিটা করছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এই যে নিউক্লিয়ার নেগোসিয়েশনটা হচ্ছিল, ওমান এটা করছিল। ওইদিকে কাতারও কিন্তু আবার দেখবেন হামাসদের জন্যে যখন ওখানে গাজায় যুদ্ধ চলছিল, কাতার কিন্তু সহায়তা করেছিল। তো তাদের ধারণা ছিল যে এই মধ্যপ্রাচ্যের এই ছোট ছোট উপসাগরীয় দেশগুলো, এগুলো যেহেতু শান্তি প্রক্রিয়ার জন্য চেষ্টা করে, ইরান হয়তো এদের কাছে যাবে না। তো ইরানিরা এই আক্রমণের মধ্যে তারা কিন্তু ইরানিরা একটা ব্যাখ্যা করেছে এটা, যদিও মনে হচ্ছে এই দেশগুলোর উপর আক্রমণ হচ্ছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের যে লারিজানি, যিনি ওনার এখন সামরিক ব্যবস্থাপনার নেতৃত্বে আছেন, তিনি বলেছেন যে আমরা কিন্তু তোমাদের দেশে আক্রমণ করছি না, আমরা মার্কিন সামরিক ব্যবস্থাগুলো বা আস্থানাগুলোর উপর আমরা আক্রমণটা করছি। তোমরা সেটাকে তোমাদের দেশের বিরুদ্ধে আমাদের আক্রমণ বলে মনে করো না। কিন্তু যেটা হচ্ছে বাস্তবতা, দেশের মধ্যে এসে মিসাইল পড়লে তো অবভিয়াসলি এখানে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের রিয়াকশান হয়। তো সেই রিয়াকশানটা এখন হলেও আমার ধারণা ইরান তারাও এটাও বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যে এই উপসাগরীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি বানার ব্যবস্থাটা করতে দিয়ে তারা নিজেদেরকে নিরাপদ করতে চেয়েছিল। এখন মনে হচ্ছে যে এই ঘাঁটিগুলোই তাদের অনিরাপত্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই যুদ্ধটা তো শেষ হবে, কিন্তু যুদ্ধটা ইরানের সাথে যুদ্ধ শেষ হলেও যে লিঙ্গারিং কতদিন লাগতে পারে শেষ হতে এটা বলা মুশকিল। আমরা কালকে ট্রাম্পের একটা বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে 4 সপ্তাহ থেকে 5 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে, তিনি বলছিলেন। এটা বলছে, কিন্তু এরকম কথাও ওয়াশিংটনে বিভিন্ন সার্কেলে আলোচিত হয়েছে যে তাদের সপ্তাহখানেকের পরিকল্পনা ছিল, যে 1 সপ্তাহের মধ্যে তারা তো বেসিক্যালি রেজিম চেঞ্জটাই চেয়েছিল। এবং রেজিম চেঞ্জ করতে হলে আপনি ধরেন ক্ষমতা থেকে অনেকজন তো মেরেছে তারা, তাই এই মানুষগুলো চলে গেলে এবং একটা রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বার কথা। তো কিন্তু ইরানের জন্য সেটা ভাগেনি, কারণ ইরানিরা 79 সালের, ভাই যেটা বললেন রুবেল ভাই, 79 সালের এই ইসলামিক বিপ্লবের পর থেকেই 80 সালে তারা আক্রমণের মুখে পড়েছে ইরাকের সাথে। সেখানে 8 বছর তারা যুদ্ধ করেছে। বিভিন্ন সময়তে আমার মনে আছে যে ইরানের পুরো ক্যাবিনেট বোমা খেয়ে মারা গেছে, কিন্তু তারাও রিকভার করেছে। তো কাজেই ইরানের একটা প্রচণ্ড রেজিলিয়েন্স যদি আমরা বলি, অর্থাৎ টিকে আবার দাঁড়িয়ে যাওয়ার একটা সক্ষমতা কিন্তু সেটা আমরা বারবারই এখনও সেটা আমরা কিন্তু দেখলাম যে এত বড় আঘাতের পরেও কিন্তু 3 জনের একটা কমিটি করে দিল যারা আপাতত রাষ্ট্রটা চালালো সাময়িকভাবে। আজকে মুস্তফা খামেনিকে তারা করেছে বলে পত্রিকায় দেখলাম। তো তার অর্থ হচ্ছে যে এখন তিনি নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেবেন, এবং সেটা যদি নেন তাহলে আবার ফেরত আসবে। ইসরায়েল অবশ্য বলেছে ইসরায়েলের তাকেও মেরে ফেলা হবে। এখন কথা হচ্ছে সেটা তো ইসরায়েল বলছে, কিন্তু ইরানের দিক থেকে তো নিশ্চয়ই সেই আমার ধারণা সাবধানতাটা থাকবে। প্রশ্নের জবাবটা হচ্ছে যে ইরান আমার ধারণা এবারকে এই যুদ্ধটাকে ডিসাইসিভলি নিচ্ছে। তার কারণ হলো যে ইসরায়েল কিন্তু বললাম যে অনেক দিন ধরে ইরান আক্রমণের জন্য তারা চেষ্টা করছে, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে এসে ইরানকে একটা চূড়ান্তভাবে তার হেনস্থা করবার একটা চিন্তা তারা করছিল। তো কাজে ইরান কিন্তু এটাকে
একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট হিসাবে নিচ্ছে। এবং সেই ভিত্তিতে যদি আমরা যাই, তাহলে ইরান চাইবে যে এই যুদ্ধের মধ্য দিয়ে সিদ্ধান্তমূলক একটা জায়গায় তারা আসুক, যে ভবিষ্যতে আর কখনো মার্কিন যুক্তরাষ্ট্র কি ইসরায়েল তাদের আক্রমণ করতে আসবে না। এবং সেটা করতে গেলে আমার ধারণা ইরানি কৌশলগত দিক থেকে ইরান যদি যুদ্ধটাকে দীর্ঘায়িত করে, যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে টিকে থাকা মুশকিল হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে তাদের ভেতরে নানান রকম প্রশ্ন উত্থাপিত হচ্ছে, তাদের মিত্ররা উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তারা বড় ধরনের বিপদের মুখে আছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তেলের দাম, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, চাপের মধ্যে মার্কিনিরা ওখানে যারা আছে তারা সব আটকা পড়ে আছে, ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এগুলো নিয়ে চাপ তৈরি হচ্ছে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা সিদ্ধান্তের জায়গায় আসতে হবে। হয় ইরানের সাথে একটা যুদ্ধবিরতিতে যেতে হবে, যেটা করতে গেলে ইসরায়েলের সাথে তার সম্পর্ক টানাপোড়েনের মধ্যে পড়বে। কিন্তু আমার ধারণা এবার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের এই সিজফায়ারটা হয়, তাহলে সেটা ইরান অ্যাডভান্টেজে থেকেই কিন্তু সেটা হবে। তার কারণ হলো যে ইরানকে রেজিম চেঞ্জের মধ্য দিয়ে তারা পরাজিত করতে চেয়েছিল। ইরান যদি সেই রেজিমকে রক্ষা করতে পারে, তাহলে সেটা ইরানের জন্য বিজয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য সেটা কিন্তু পরাজয় হবে। তো কাজেই সময়, ইরানের জন্য সময় তার বন্ধু এখন। জি, আমাকে একটা বিরতি দিতে হচ্ছে, আরও প্রশ্ন আছে আপনাদের দুজনের কাছ থেকেই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির এবং সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজিদুল হক রুবেল। আমি এই পর্যায়ে ডাক্তার সাজিদুল হক রুবেলকে দিয়ে শুরু করতে চাই। কি মনে হয় আপনার কাছে, ইরান কি সোজা হয়ে দাঁড়াবে, নাকি আসলে যুক্তরাষ্ট্র পিচ টান দিয়ে দৌড় দিবে? কি মনে হয় আপনার কাছে? ইরান সোজা হয়ে দাঁড়াবে না, সোজা হয়ে কতক্ষণ থাকবে এটা দেখার বিষয়। যত বেশি থাকবে তত বেশি মানে তাদের টিকে থাকার সম্ভাবনা আছে। তবে দেখার বিষয় হচ্ছে যে আপনি যুক্তরাষ্ট্র আসলে পিচ টান দেবে কিনা। আমরা আবার ট্রাম্পকে অনেক সময় দেখছি, তার সে একটা লক্ষ্য নির্ধারণ করে, পরে আবার বলে এইটা লক্ষ্য ছিল ওইটা লক্ষ্য ছিল এইটা। লক্ষ্য চেঞ্জ করতে পারে, বলতে পারে নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আমার লক্ষ্য ছিল, এটা মোটামুটি একটা জায়গায় আসতে পারছে, এবার খোদাফেজ এসে চলে আসতে পারে। আবার সে মাঝখানে কিন্তু বলে বসছে। এখানে আবার কিছু ঘটনা ঘটে গেছে মাস কয়েকের মধ্যে, সেখানে ইরানে কিন্তু একটা গণ অভ্যুত্থানের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেখানে কেউ বলে 5,000, 10,000, কেউ বলে 30,000 পর্যন্ত বলে আর কি, যে সেখানে মানুষকে হত্যা করেছে এই ইরান সরকার। এবং সেই সময় সে একটা মেসেজ দিয়েছিল, হেল্প ইজ কামিং, সাহায্য আসতেছে। মানে তিনি একজন বিশাল মসিহা হয়ে গেছেন, মানুষকে রক্ষা করতে আসতেছেন, ইরানের জনগণকে রক্ষা করতে আসছেন। কিন্তু এইটা নিয়ে যে তিনি একটা বিশাল মানে ত্রাতা হওয়ার চেষ্টা করেছেন ইরানের সাধারণ মানুষের, সেটা কিন্তু ইরানের সাধারণ মানুষ তাকে রিফিউজ করে দিয়েছেন, নেগেট করে দিয়েছে, তাকে নাকচ করে দিয়েছে। নাকচ করে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে যে এত বড় ঘটনার পরও সেখানে কিন্তু এখন আর কোনো মুভমেন্ট নাই। বরঞ্চ এখন সব মানুষ সরকারের পক্ষে এবং যারা সরকারের বিপক্ষে ছিল, পক্ষ বিপক্ষ সবাই মিলে কিন্তু এখন হচ্ছে গিয়ে এই আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু রাজপথে অবস্থান গ্রহণ করছে। এই ফলশ্রুতিতে যে ইরানের ছাত্রদেরকে দিয়ে বা ইরানের বিভিন্ন শহরগুলোতে সাধারণ মানুষ যারা হচ্ছে গিয়ে ইরানের যে জিনিসপত্রের দাম প্রচণ্ড আকারে বেড়ে গেছে, সেখানে যে এই কারণে যে আন্দোলনগুলো তৈরি হয়েছে, সে আন্দোলনকারীদেরকে দিয়ে হচ্ছে এই সরকারের এই রেজিম চেঞ্জ করার যে পরিকল্পনাটা ছিল বলে মনে হয়, সেটি মনে হয় ব্যর্থ হয়েছে। তারপরে এখন যেটা তারা হাত বাড়িয়েছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা তারা ইরাকেও করেছে, যেটা তারা লিবিয়াতেও করছে, যে রেজিমটা চেঞ্জ করে ঠিকমতো হজম করতে না পারার পর তারা তো করে যে হচ্ছে কি বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে দলে তারা হচ্ছে কি গৃহযুদ্ধ লাগিয়ে দেয়, কুর্দিদেরকে নিয়ে তারা সেদিকে হাত রেখেছে। কিন্তু হাত রাখলেও কুর্দিদের অবস্থাটা একটু বুঝতে হবে। কুর্দিরা তো মায়ের খায় নাই কার কাছে, কুর্দিদেরকে গণহত্যা চালায় নাই কে? ইরাক চালাইছে গণহত্যা তাদের উপর,
তুর্কি তাদের উপর গণহত্যা চালাইছে, সিরিয়া তাদেরকে গণহত্যা চালাইছে, ইরান তাদেরকে গণহত্যা চালাইছে, এমনকি শোনা যায় আর্মেনিয়াতেও কিছু আছে অল্প কিছু মানুষ, তাদের উপরও সেইখানকার নাকি তারা হত্যাকাণ্ড চালাইছে। এরকম হচ্ছে, এবং তারা নানা রকম ভাগে ভাগে বিভক্ত, কুর্দিদের মধ্যে অনেক রকম বিভক্তি হয়ে গেছে এই এত বছরে বিভিন্ন দেশে ভাগ হয়ে থাকার কারণে। এবং একটা সময় সেখানে কুর্দিদের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখন নাই, এবং তাদেরকে দিয়ে কিছুই করা যাবে না। তাদের প্রশ্নে হচ্ছে সমস্ত ইরানবাসী হচ্ছে একমত, মানে এক কাট্টা থাকবে। আর একটা ব্যাপার ঘটবে আর কি, সেটা হলো কৌশলগত জায়গায় আসছে হলো তুরস্ক চুপচাপ আছে এখনো, সে কোনো কিছু বলে না টলে না। কিন্তু কুর্দিদের ব্যাপারে কিন্তু তুরস্ক খুবই স্পর্শকাতর, যদিও এটা হুমায়ুন কবির স্যার উনি আরও ভালোভাবে বলবেন আর কি, তার অভিজ্ঞতা আছে সরাসরি। তারা খুবই সেই জায়গায় হচ্ছে গিয়ে কিন্তু সেন্সিটিভ কুর্দিদের প্রশ্নে আর কি। ফলে এইটা নিয়ে কতটা খেলা খেলবে, এই ধরনের খেলা যদি না খেলতে পারে, আমি শুনলাম টিভিতে দেখলাম না কোথায় পড়লাম আর কি, যে তাদের একটা ড্রোন তৈরি করতে লাগে হচ্ছে $35,000 আচ্ছা ইরানের, এটা অনেক খরচ। কিন্তু এই ড্রোনটাকে ধ্বংস করতে নাকি আমেরিকার খরচ পড়তেছে হচ্ছে কোথাও কোথাও $1 লক্ষ, কোথাও লাগতেছে $40 লক্ষ। ওটা তো একটা বিরাট ব্যাপার আর কি, অনেক খরচের ব্যাপার স্যাপার আর কি। এই খরচের ব্যাপার স্যাপার কতক্ষণ পর্যন্ত হচ্ছে চালাতে পারবেন ট্রাম্প প্রশাসন, এইটা একটা দেখবার বিষয়। ফলে এই খরচটার জন্যই হয়তো তারা হঠাৎ দেখবেন যে ট্রাম্প তার মুখের কথা বদল করে ফেলছে, বদল করে বলবে যে আমার লক্ষ্য তো এটা ছিল না, আমার লক্ষ্য ছিল শুধু আলী খামেনিকে হত্যা করা। আমি আলী খামেনিকে হত্যা করার মাধ্যমে আমার মিশন কমপ্লিট, আমি জিতে গেছি, আমি চলে গেলাম কোথায়। তখন আবার উল্টা ফাঁদে পড়ার সম্ভাবনা আছে ইসরায়েলের। ইসরায়েলকে মাঠে নামায় গাছে তুলে ট্রাম্প চলে গেল, এরকম একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। আপনার কাছে আমি আবারও আসবো, এরপর যে আমি হুমায়ুন কবির কাছে আসতে চাই, যেটি নিয়ে আপনারা দুজনেই কথা বলছেন। আমি একটু উল্লেখ করতে চাই যে ইরানের সংবিধান অনুযায়ী রাষ্ট্র কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। 1979 সালের বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি এমন একটি কাঠামো তৈরি করেছিলেন যেখানে ব্যক্তির চেয়ে রাষ্ট্র বা ইসলামিক রিপাবলিক রক্ষা করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। খামেনির সেই বিখ্যাত ইসলামিক রিপাবলিক রক্ষা করা ইমাম মাহাদির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উক্তিটি আজও ইরানি শাসন শ্রেণীর মূল মন্ত্র। এই দর্শনের কারণে ইরান গত কয়েক দশকে একাধিক শীর্ষ নেতার মৃত্যু বা হত্যাকাণ্ড সত্ত্বেও স্থিতিশীল থেকেছে। যেটি বলা হচ্ছে যে আসলে যে খামেনির অনুপস্থিতিতে আসলে শাসন ব্যবস্থার খুব একটি প্রভাব পড়বে না। এটা ঠিকই, এবং এটা ধরেন যেটা বলছিলাম যে 8 বছর 80 সাল থেকে 88 সাল পর্যন্ত তারা কিন্তু ইরাকি আক্রমণের মুখে, ইরাকের আক্রমণটা মূলত পশ্চিমা জগৎ ইরাকের মধ্য দিয়ে এই আক্রমণটা চালিয়েছে। তারা কিন্তু ওই সময়তে সবে 79 সাল 1 বছরের ব্যবস্থা, ওই অবস্থা থেকে তারা কিন্তু এই ধরনের প্রতিকূলতা মধ্যে টিকে ছিল। তো এখন যেটা আমার কাছে মনে হয়, দুটো জিনিস এখানে এখন আন্দাজ করছি যে ইরানিদের একসাথে রাখতে সাহায্য করছে। একটা হচ্ছে যে তারা বাইরের শক্তি দ্বারা আক্রান্ত। এটা দেখবেন আপনি দেশের ভিতরে মানুষের বিভেদ থাকলেও যখন বাইরের শক্তি দ্বারা আক্রান্ত হয় তখন কিন্তু মানুষের মধ্যে এক ধরনের দেশপ্রেম তৈরি হয় যে আমার দেশ রক্ষা করতে হবে। তো এটা একটা আমার ধারণা ইরানিদের মধ্যে কাজ করছে। তাদের মধ্যে বিভেদ যে নাই সেটা না, যেটা ভাই বলছিলেন একটু আগে, গুপ্তচর তারা কিভাবে আসলে ঢুকে যায় এরকম। এবং ইরানের মধ্যে কিন্তু ইসরায়েলের গুপ্তচর অনেক মানে আপনি দেখেন তারা তো পিন পয়েন্ট করে করে এই গত জুন মাসে 14 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং 20 জন সামরিক কর্মকর্তাকে মেরে ফেলেছিল, একেবারে তাদের বেডরুমে হিট করেছে। মানে এইরকম এত ভালো ইনফরমেশন আগের রাষ্ট্রপতিও আমরা কিছুদিন আগে দেখলাম। তো এটা এবং ইসরায়েলের এটা তাদের অনেক আছে। আর সেকেন্ড যেটা হলো, খামেনিকে মারার মধ্য দিয়ে ওরা কিন্তু শিয়া জনগোষ্ঠী, এবং শিয়াদের মধ্যে কিন্তু আপনি শহীদ হওয়া এটার একটা অন্য ধরনের আপনি বলতে পারেন যে তাদের আবেদন আছে। তারা কিন্তু এটা নিয়ে, যেমন আপনি এখনও আমরা কি এই যে ধর্মীয়ভাবে কারবালাকে পালন করি না, এবং দেখবেন সুন্নিরা কিন্তু এটা নিয়ে খুব মাতম করে, শিয়াদের মধ্যে শিয়ারা কিন্তু এরকম মেরে নিজেদের শরীর নষ্ট করে ফেলে। তার অর্থ হচ্ছে তারা এইটাকে একটা মানে একটা মানবিকতার উপরে বা অতিমানবীয় কিছু একটা জিনিস হিসাবে দেখে। আমার আন্দাজ হচ্ছে যে এই খামেনিকে মৃত্যুর মধ্য দিয়ে তারা ইরানিদেরকে এখন এই জায়গাটায় ঠেলে দিয়েছে, যে তারা মনে করছে যে এইটার প্রতিশোধ আমাকে নিতে হবে,
বংশ পরম্পরা যতদিন প্রয়োজন আমরা ততদিন যুদ্ধ করতে হবে। যেমন ওই যে বললাম যে শিয়ারা তাদের সেই কারবালাকে যেভাবে স্মরণ করে, তো এই জায়গাগুলো আমার ধারণা ইরানকে সংঘবদ্ধ রাখছে। তবে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে যুদ্ধ কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে, মানে ইতিমধ্যেই প্রায় 700-র উপরে মানুষ মারা গেছে, 1000-এর উপরে এখন রাইট, এবং একটা স্কুলের শিশুরা খুবই মর্মান্তিক, মানে মর্মান্তিকভাবে তারা মৃত্যুবরণ। সবসময় দেখা যায় যে যুদ্ধের দায়ে আসলে সাধারণ মানুষকে বহন করতে হয়। তবে এই যুদ্ধটা ভয়ঙ্কর, ইরানের জন্য এটা ধ্বংসাত্মক, ইসরায়েলের জন্য ধ্বংসাত্মক, এবং এই যে আমাদের গালফ স্টেটসগুলো যেগুলো তাদের জন্য কিন্তু বড় ক্ষতির কারণ আমরা সকলেই জানি যে আপনি কোথায় এই অঞ্চলে টাকা পয়সা রাখবেন, কোথায় শান্তিতে থাকবেন, কোথায় চমৎকার কি বলে আপনার ওই যে ওরা একটা বিভিন্ন ধরনের লাক্সারি রিসোর্ট করে, অর্থাৎ এই পুরো গালফ রিজনটা কিন্তু গত 30 বছর ধরে শান্তির নীড় হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল। এই প্রথমবার কিন্তু তাদের গায়ে কিন্তু আঘাত লাগলো, এবং আঘাত লাগার ফলে এখন যেটা হয়েছে যে এতদিনের চেষ্টা করে তারা মার্কিনীদের নিরাপত্তার আচ্ছাদনে যেই অর্থনৈতিক কাঠামো এবং সামাজিক কাঠামোটা তৈরি করেছিল সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো কাজে এটা কিন্তু টাকার অঙ্কে নয়, কৌশলগতভাবে কিন্তু মধ্যপ্রাচ্যের জন্য একটা নূতন বাতাবরণ তৈরি করলো, এবং যুদ্ধ শেষ হবে, যখনই শেষ হবে কিন্তু মধ্যপ্রাচ্যটা আর আগের মতো থাকবে না, কিন্তু এটা ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে যাবে, বহু দেশে পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা। সেই পরিবর্তনটা আপনার কাছে কেমন মনে হয়? আসলে পক্ষ বিপক্ষের বিষয় নাকি অর্থনৈতিক রাজনৈতিক হতে পারে? কারণ এই যে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র কেন ওখানে আছে, তার অন্যতম প্রধান কারণ হলো ওখানে যারা শাসকরা আছেন তাদের নিরাপত্তার জন্যই কিন্তু তাদের মার্কিন যুক্তরাষ্ট্র পাশ্চাত্য জগতের সাথে তারা কাজ করে। এখন পাশ্চাত্য জগৎ যখন তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, যখন রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, জনগণ স্বভাবতই প্রশ্ন করবে যে তাহলে ভাই এতদিন কেন এদের সাথে থাকলাম, এবার তাহলে ভিন্ন রাস্তা দেখি। এবং এই ধরনের বড় যুদ্ধ কিন্তু সব দেশেই এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরি করে, এটারও কিন্তু একটা আশঙ্কা। একটি কথা বলি যে ভিন্ন রাস্তার কথা বলছিলেন আমরা, সেই ভিন্ন রাস্তাটা আসলে কোথায়? মানে বিকল্প শক্তি বা ক্ষমতার ভারসাম্য কি আমরা দেখছি আসলে বিশ্ব রাজনীতিতে? সেটা তো একটা আছে ধরেন এই মধ্যপ্রাচ্য, বেইজিং বা মস্কো, আমি সেই জায়গায় আসতে চাচ্ছিলাম। এই যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কারণে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে না পারে, অর্থাৎ ইরান যদি টিকে থাকতে পারে, দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে কিন্তু বোঝা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা এতদিন ধরে বৈশ্বিক ক্ষমতা ব্যবস্থায় তার যে গুরুত্ব বা তার যে প্রাইমেসি যদি বলি, সেটা চ্যালেঞ্জের মুখে পড়ল। ইতিমধ্যেই আমরা জানি তো এই মধ্যপ্রাচ্যে সৌদি আরব এবং ইরানের মধ্যে দুতিয়ালি করে চীনারা কিন্তু ইতিমধ্যেই সেখানে তাদের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে, এবং ইরান সাম্প্রতিককালে গত জুন মাসে ইসরায়েলে আক্রমণের মুখের পর রাশিয়া এবং চীনের কাছ থেকে অস্ত্র কেনা, তাদের কূটনৈতিক সমর্থন নেওয়া, সেগুলো সচেষ্ট ছিল। এখন এই অবস্থায় তো ইরান বেঁচে যদি থাকে, তারা যদি নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে, এবং তাহলে কি মনে হয় মানে ইরান কি তার অস্তিত্ব রক্ষা করতে পারবে? আমি তো বলছি গত 5 দিন যুদ্ধে যেটা দেখা যাচ্ছে, ইরান পিছু হচ্ছে বা হেরে যাচ্ছে এরকম কোনো পরিবর্তন হচ্ছে এরকম কোনো কিছু দেখছি না। প্রচলিত ব্যবস্থাটাই আওতায় তারা কিন্তু যুদ্ধটা করে যাচ্ছে, এবং যুদ্ধটাকে তারা কিন্তু তাদের বাইরে নিয়ে এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়েছে, এবং এই ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধের মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইরানের সাথে যুদ্ধ করবে নাকি অন্যান্য দেশ আছে তাদেরকে রক্ষা করবে। এবং এমনও অভিযোগ আসছে যে তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শুধু রক্ষা করছে, অন্যদেরকে দেখছেই না। তো এই ধারণা যদি দেশগুলোর উপর হয়, তাহলে তো নিশ্চয়ই তারাও চিন্তা করবে যে অন্য ইকুয়েশনের দিকে এখন যাব কি যাব না। একটি বড় ধরনের একটা বড় ধরনের পরিবর্তন তো পরিবর্তন, এবং সেটা ধরেন আমি মনে করি মধ্যপ্রাচ্যের ইসরায়েল তো মধ্যপ্রাচ্যে এক ধরনের অ্যাপার্থাইড যদি বলি, প্যালেস্টাইনিদের নিয়ে যেগুলো তারা করছে, ইরান যদি দাঁড়িয়ে থাকতে পারে, এই যুদ্ধে যদি ইসরায়েল ইরানকে কাবু করতে না পারে,
তাহলে আমার ধারণা প্যালেস্টাইনি জনগণ যে সংগ্রাম করছে তারাও কিন্তু অন্তত আত্মবিশ্বাসটা ফিরে পাবে যে আমরাও চেষ্টা করলে পারি। যে লড়াইটা আসলে চালিয়ে নেওয়ার বিষয়টি। আপনার কাছে আমি আবারও আসবো, এরপর যে রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। আমাদের দেশের অবস্থা নিয়েও, বিশেষ করে জ্বালানি সেক্টর নিয়েও আলোচনা চলছে যে সেই বিষয়টি আমদানি রপ্তানিরও কিছু বিষয় আছে। হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী গত 2024-25 অর্থ বছরে এসব দেশ থেকে প্রায় $600 কোটি পণ্য আমদানি হয়েছে। একই সময়ে রপ্তানি হয়েছে প্রায় $75 কোটি পণ্য। আমরা দেখছি যে এই অবস্থা দীর্ঘায়িত হলে আসলে একটি প্রভাব নিশ্চয়ই আমাদের দেশের জ্বালানি সেক্টরে পড়তে পারে। আপনার কাছে কি মনে হয় আসলে এই অবস্থা চলতে থাকলে সেটি আমরা কিভাবে মোকাবেলা করা সম্ভব? আসলে এটা একটি বিপজ্জনক বিষয়। আমাদের জ্বালানি তেল কেনার তো কোনো বিকল্প খুব একটা বিশেষ কিছু নেই, যদিও এখন শুনতেছি হচ্ছে সরকার নাকি বিকল্প রাস্তা দেখার চেষ্টা করছে আর কি। তো হ্যাঁ, যুক্তরাষ্ট্রের কাছে আজকে বললো যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি নেওয়ার চেষ্টা করছে। সেটা নিলে পরে কি খরচ কমবে, না নিলে খরচ আরো বাড়বে? খরচ হলো বাড়বে, ঠিক আছে, অনেক অনেক খরচ বাড়বে। তো তাহলে তার ইম্প্যাক্ট কি দাঁড়াচ্ছে? তবে সোজাসাপটা কথা, যেখান থেকে তেল নেন, এই ঘটনায় কিন্তু বিশ্ববাজারে তেলের দাম গ্যাস দুটোই বেড়ে যাবে, বেড়ে গেছে, আরো বাড়বে, ঠিক আছে। যুদ্ধ শেষ হয়ে গেলেও কিন্তু এটা থম করে নামবে না, ঠিক আছে। আমাদের এখানে তো নামেই না, আমাদের নামবে না, বিশ্ববাজারেও তেলের দাম মানবে না। বিশ্ববাজারে তেলের দাম কমে গেলেও আমার দেশের তেলের দাম বেড়ে থাকে, অতীতে আমরা দেখেছি। তাহলে এটা কি প্রভাব পড়তেছে আমাদের জীবনে, কি প্রভাব পড়বে এই যুদ্ধের? আমাদের যুদ্ধের প্রভাবটা আমার মনে হয় খুব মারাত্মকভাবেই পড়বে, কয়েকটা জায়গা থেকে পড়বে। তার মধ্যে প্রথম একটি জায়গা যেটা হচ্ছে যে আপনারা আলাপ করলেন যে হচ্ছে তেলের দাম, সাথে সাথে এলপিজির দাম। আর এলপিজি তেলের দাম কমে যখন হচ্ছে গিয়ে বেড়ে যাচ্ছে, এর সাথে সাথে যে বিদ্যুৎ আছে, এই বিদ্যুতের দামটাও বেড়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে আমাদের হচ্ছে যে বিগত দশক ধরে যেভাবে করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেইখানে বিদ্যুৎ উৎপাদিত হয় তেল দিয়ে, বিদ্যুৎ উৎপাদন হয় এলপিজি দিয়ে, গ্যাস দিয়ে। এই গ্যাসের উপর নির্ভর করা উৎপাদন পদ্ধতিতে যেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, ফলে যখন দুটোর দাম বেড়ে যাবে তখন বিদ্যুতের দাম অনেক বেশি বেড়ে যাবে। এমনকি বিদ্যুৎ উৎপাদন করবার জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত থাকবে কিনা, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। কারণ এরকম নানা ক্ষেত্রে বিদ্যুতের কিন্তু অনেক বকেয়া বিল রয়েছে বাংলাদেশে। এই বকেয়া বিলের মধ্যে দিয়ে যে সিচুয়েশনটা তৈরি হবে আর কি, এমনি রাষ্ট্র হিসেবে এক ধরনের ঋণ খেলাপি হয়ে গেছে বাংলাদেশ। এরকম একটা সিচুয়েশনে তাহলে বিদ্যুৎ সংকট, তেলের সংকট, গ্যাসের সংকট, অর্থাৎ আমাদের এটা মাত্র হচ্ছে অল্প কয়েকদিন হলো নির্বাচিত একটি সরকার দায়িত্ব গ্রহণ করলো, সেই সরকার কিন্তু মারাত্মক রকমের চ্যালেঞ্জের মুখে পড়ে গেল আর কি, মারাত্মক রকম চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। এখন সেটাকে কতটা বিকল্প ব্যবস্থা হবে? বিকল্প ব্যবস্থা আমেরিকাতেও হবে, বিকল্প আরেকটা ব্যবস্থা করা যেতে পারে, উত্তর পশ্চিম থেকেও নিয়ে আসা যেতে পারে। রাশিয়ার তেল ভারত কেনে কিন্তু, ঠিক আছে, ওদের থেকে আমরা তেল কিনতে পারি এবং ওই তেলের দাম অনেক কম। ওই আমেরিকা যে তেল দেবে তার চেয়ে অনেক কম রাশিয়ার তেল। তো রাশিয়ার তেল আমরা কেন কিনবো না? নাকি কেনার স্বাধীনতাটা ওই গোপন একটা কি চুক্তি হয়েছে, সেই জন্য আমরা সেই চুক্তি নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি, বিসর্জিত হয়ে গেছি আমরা মুহূর্তে চলে আসছি। এই চুক্তি আসলে কিভাবে দেখছেন? আজকে এটি নিয়ে কথা বলেছেন বাণিজ্য মন্ত্রী, তিনি বলছেন যে এটি নেতিবাচক কিছু না। খুব সংক্ষেপে, যতই বলুন নেতিবাচক না, যতই বলেন দেশের স্বার্থে, যতই বলেন বাংলাদেশের স্বার্থে বা সবার আগে বাংলাদেশ, এই জায়গাটায় এসে সবার আগে বাংলাদেশ স্লোগানটাকে তারা অ্যাবান্ডেন করে দিল। এই জায়গাটা সবার আগে বাংলাদেশ হয়নি। আপনি তো অন্য জায়গা থেকে জ্বালানি কিনতে পারতেছেন না, পারতেছি না, তার মানে বুঝে আপনি বলছেন যে এই যে চুক্তির যে মারাত্মক, নেই। ঠিক এই যে ঘটনাটা ঘটে গেল, এই যে প্রপঞ্চের মধ্যে আমরা প্রবেশ করলাম, ঠিক আছে, এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, এই যে বিভিন্ন তেল ক্ষেত্রে তো অন্য জায়গা থেকে আনতে পারবেন, আপনাকে যুক্তরাষ্ট্র থেকে আনতে হবে। এখনো যুক্তরাষ্ট্র থেকে আমার আনতে হবে, বেশি টাকা দামে আমার আনতে হবে। আমি কম টাকার গ্যাস কিনতে পারবো না, কম টাকার তেল কিনতে পারবো না, আনলে আপনার চুক্তি বাতিল হয়ে যাবে। চুক্তি বাতিল হয়ে যাবে। ফলে আমার মনে হয় ব্যাপারে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সরকারকে পুনর্ভাবনা ভাবতে হবে। একটা নন ইলেক্টেড, অনির্বাচিত একটা ইন্টারিম গভর্নমেন্টের করে দেওয়া ওই দাসখত আমার নির্বাচিত সরকার কেন হচ্ছে গিয়ে অগ্রসর করবে? এই ক্ষেত্রে একটু সাহসের সাথে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতে হতে পারে দেশের স্বার্থে, নাহলে তো মহাবিপদ। ঠিক আছে, প্রাইস হাইক হয়ে কোথায় উঠে যাবে, তো সেটা কিভাবে আপনি সামাল দেবেন? জি, আমি শেষ করব, আমি হুমায়ুন কবিরকে দিয়ে শেষ করতে চাই।
আপনি আসলে এই চুক্তির বিষয় নিয়ে কিভাবে দেখছেন? এটি আমাদের জন্য কতটা নেতিবাচক বা কতটা ইতিবাচক? এই চুক্তিটা, কারণ এই চুক্তি সম্পন্ন হওয়ার আগে অগাস্টে নীতিগত, গত বছর অগাস্টে কিন্তু আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নেই যে আমরা এই ট্যারিফ চুক্তি করব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তখনই আলাপ আলোচনায় এটা সিদ্ধান্ত হয়। তারপরে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে এটা স্বাক্ষর হয়। এতদিনের মধ্যে কিন্তু বাংলাদেশে এটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি, কারণ ওর মধ্যে একটা নন ডিসক্লোজার ক্লজ থাকার ফলে বাংলাদেশ সরকার, তখন অন্তর্বর্তী সরকার, বলেছে যে এটা নিয়ে আমরা কথা বলতে পারবো না। এখন কথা হলো, চুক্তিতে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আমরা ওদের কাছ থেকে আমদানি রফতানি, সেটা নিয়ে আমি ধরে নিলাম যে আমরা বাংলাদেশে মূলত আমরা এখানে ফোকাস করেছি যে 20% থেকে 19% নামিয়েছে ট্যারিফ। এটা নিয়ে আমরা বেশি আলাপ আলোচনা করেছি। কিন্তু এই 19 থেকে 20%-এর পাশাপাশি যেগুলি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র পণ্য রফতানির জন্য যেসব আধা শুল্ক অশুল্ক বাধা আছে, সেগুলো আমাদেরকে মানে তুলতে হবে, বা আমরা তোলার জন্য এখানে রাজি হয়েছি, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা কিছু জিনিস আমদানি করতে মানে স্বীকার করে নিয়েছি, আমদানি করব। বোয়িং কিনছি, তুলা কিনবো, ইত্যাদি ইত্যাদি। থার্ড যেটা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগত 2টা জায়গাতে আমরা কিন্তু আটকে গেছি। একটা হলো, মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো রাষ্ট্রের উপর স্যাংশন দেয়, আমাকে সেই স্যাংশনের সাথে থাকতে হবে। তার অর্থ হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসির সাথে আমিও এখন সেই পলিসির অন্তর্ভুক্ত হয়ে গেছি, হুইচ ইজ ডেঞ্জারাস। এটা একটু বিপজ্জনক, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি আছে, বৈশ্বিক স্বার্থ আছে, তারা বিভিন্ন দেশের তাদের বড়, আমরা তো সেইভাবে দেখি না পৃথিবীটাকে, আমাদের সেই সক্ষমতাও নাই। তবে এটা একটা জটিলতা। তৃতীয় আরেকটা লাস্ট যে জটিলতাটা, এটা হচ্ছে যে নন মার্কেট ইকোনমির সাথে আপনি যদি করতে চান, মানে চুক্তি করতে চান বা ব্যবসা বাণিজ্য করতে চান, সেটাও আপনার জটিলতা। এটা থার্ড পার্টি একটা প্রবলেম আপনার জন্য তৈরি করবে। এখন আমরা আমাদের অর্থনীতিটাই এমনভাবে দাঁড়িয়ে আছে, আমি চীন থেকে কাঁচামাল আমদানি করি, ভারত থেকে কাঁচামাল আমদানি করি, এখানে মূল্য সংযোজন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নে পাঠাই। এখন আমি যদি কাঁচামাল চীন থেকে না আনতে পারি, তো আমি পাঠাবো কী জিনিস আমাকে বলেন। এবং শুধু আমি না, পৃথিবীর সব দেশ চীন থেকে কাঁচামাল আমদানি করে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর $687 বিলিয়ন আমদানি করেছে চীনের কাছ থেকে। তো আমি যদি চীনের কাছ থেকে আমদানি করতে প্রতিবন্ধকতার মধ্যে পড়ি, তাহলে আমি গরিব দেশ, আমার আনা নেয়ার মধ্যেই আমি কোনো রকম টিকে থাকি, তো আমার জন্য তো বিরাট জটিলতা হবে। এবং এই বিষয়টা নিয়ে নন ডিসক্লোজার থাকার পরেও আমি যেটা মনে করি, যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ আলোচনাটা করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটা ডিসক্লোজ করা হয়েছে, আমরা যতদূর জানি, যে আমরা তাদের একটা ওয়েবসাইটে দেখেছিলাম যে 32 পৃষ্ঠার একটি চুক্তি তারা প্রকাশ করেছেন। রাইট, সেটা আমরা নন ডিসক্লোজার মানে হচ্ছে যে আমরা স্পেসিফিক বলবো না যে এটাতে আমি এগ্রি করছি, কিন্তু আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে তো কী করা উচিত এটা নিয়ে তো আলাপ আলোচনাটা করা যেত, কিন্তু সেটা সরকার করেনি। না করার ফলে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। এখন একটা সুযোগ আপনার আছে, আমি জানি না এই সুযোগটা সরকার ব্যবহার করবে কি না। সুপ্রিম কোর্ট, ওদের সুপ্রিম কোর্ট গত 3-4 দিন আগে এই যে নীতিমালার আলোকে এই ট্যারিফগুলো দেয়া হয়েছিল, এই নীতিমালাটা বাতিল করে দিয়েছে। তার অর্থ হচ্ছে যে আমার চুক্তিটা কিন্তু এই নীতিমালার আওতার মধ্যেই করা। আমি কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইচ্ছা করে চাইতে পারি আমরা এটা রিভিউ করি, রিকনসিডার করি, এটা কিন্তু আমি চাইতে পারি। এবং সেই রিকনসিডারেশনে গিয়ে ট্যারিফের ব্যাপারে আমরা এখন তো 19 আর 20% নাই। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন 10% দেবেন, আগে যা ছিল তার উপর 10%, তার উপর আরও 5%। তার অর্থ দাঁড়াবে আমরা গিয়ে 30%-এ দাঁড়াবো। তো এটা আমার কিছু করার মানে এই মুহূর্তে করার থাকবে না। কিন্তু অন্যান্য যেসব ক্লজগুলো আছে, যেগুলো আমার হাত পা বেঁধে দেওয়ার মতো আছে, সেগুলো নিয়ে আমার ধারণা আমরা পুনর্বিবেচনার একটা সুযোগ আছে। যদি সরকারের মধ্যে সে বলিষ্ঠতা থাকে, তবেই তারা সেটা করতে পারবেন। জি, আপনি চমৎকার বলেছেন যে আসলে পুনর্বিবেচনার সুযোগ এখনো আছে, সবকিছু শেষ হয়ে যায়নি। আজকে শেষ করতে হচ্ছে আমাকে এখানেই। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।